সুরঞ্জন দা, স্যার আপনাকে ডাকছেন। এই রে, এই ছুটির সময় বস ডাকলেই তো মুশকিল। ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে ইলেকট্রিসিটি বিলটা মিটিয়ে বাড়ি যাব। স্যার আসবো? হ্যাঁ সুরঞ্জন, এসো, কিছু সিরিয়াস কথা ছিল তোমার সঙ্গে। হ্যাঁ স্যার বলুন। দেখো, আমাদের কোম্পানির কাজ আর স্ট্যান্ডার্ডের সঙ্গে কোপ আপ করতে গেলে একদম মডার্ন টেকনোলজিগুলো জানা খুব দরকার হয়ে পড়েছে এখন। আগে ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু এখন অনেক ফ্রেশ ছেলেমেয়েরাও আমাদের কোম্পানিতে চাকরির চেষ্টা করছে। বুঝতেই তো পারছো কেন বলছি। কম্পিটিশনটা তো এখন অনেক টাফ, আর সেটার সঙ্গে তুমি বোধহয় খুব একটা মানিয়ে নিতে পারছো না। শুভেন্দু, নির্মাল্য, অনামিকারা কিন্তু তোমার থেকে কম সময়ে অনেক বেশি টার্গেট অ্যাচিভ করেছে। তাই বলছিলাম সুরঞ্জন, তুমি একটা অপশন বি খুঁজতে শুরু করো। আই অ্যাম সরি, বাট দুদিন পরে হলেও এটা আমাকে বলতে হতো। কিন্তু স্যার, আমি তো যথাযথ চেষ্টা করছি। আর আর এভাবে বললে আমার সংসার, ছেলে মেয়ে কি হবে স্যার? ওরা এখনো ছোট, পড়াশোনা করছে। এই মুহূর্তে কাজ কোথা থেকে? আই আন্ডারস্ট্যান্ড সুরঞ্জন, আমিও একজন বাবা। তোমার কাছে এখনো 2 মাস সময় দিচ্ছি, দেখো কিছু একটা চেষ্টা করো। অল দ্য বেস্ট। সুরঞ্জন দা, চলুন, মেট্রোয় যাবেন তো? না শুভেন্দু, আজ ট্রেনেই যাব ভাবছি। তোমরা এগো, স্টেশন তো অনেক দূর দাদা, এখন অটো পাবেন না, হেঁটেই যাব, অসুবিধা হবে না। অটো ভাড়াও তো এখন 20 টাকা লাগবে। মেট্রোর থেকে ট্রেনের খরচ কম। অনেকগুলো বাড়তি হিসেবে এক মুহূর্তের মধ্যেই ধা করতে শুরু করলো বছর 50-এর সুরঞ্জন বাবুকে। মাস 2 আগে পায়ে বড় অপারেশন করতে হয়েছিল। বেশি হাঁটাচলা করলে এখনো ব্যথাটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু আজ যে অন্য কোথাও তীব্র ব্যথা হচ্ছে সুরঞ্জন বাবুর। বুকের বাঁ দিকটা চিনচিন করতে শুরু করেছে। সংসারটা যে একেবারে ভেসে যাবে এবার। এত খরচ কি করে সামলাবেন তিনি? পরন্ত সূর্য মাথায় নিয়ে মন্থর বেগে হাঁটছেন সুরঞ্জন বাবু। ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা ক্রমশ শেষ হয়ে আসছে যেন। অনেকক্ষণ হাঁটার পর ট্রেনের অ্যানাউন্সমেন্টের শব্দ শুনে ঘোর কাটল। স্টেশনে চলে এসেছেন তিনি। ততক্ষণে সন্ধ্যা করিয়ে গিয়েছে। ট্রেন ঢুকলো। কামরাগুলো বেশ ফাঁকা। একটা সিটে গিয়ে ধপ করে বসে পড়লেন সুরঞ্জন বাবু। মাথাটা ঝিমঝিম করছে, ক্লান্তি নেমে আসছে দু চোখে, পায়ের ব্যথাটাও যেন আস্তে আস্তে বাড়ছে। এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো বাবু, আমার চোখের ড্রপটা আর কোমরের ব্যথার ওষুধটা একটু নিয়ে আসিস বাবা, 2 দিন হলো শেষ হয়ে গিয়েছে। আচ্ছা মা, দেখছি আমি ফেরার পথে। তিন্নি আর টুবাই বাড়ি ফিরেছে? তিন্নি দিদি ভাই এখনো ফেরেনি। টুবাই দাদু ভাই তোর সাথে কথা বলবে বলছে, এই নে। হ্যালো বাপি, আমার ফোনটা রিচার্জ করে দাও না। কেন টুবাই? দিদি ভাই ফিরলেই তো তুই কিছুক্ষণের জন্য ওর ফোনটা পাবি। আমার এখনই দরকার বাপি। ক্লাস 10 হয়ে গেল, এখনো নিজের ফোনে ইন্টারনেট কানেকশন থাকবে না? দরকার হলো না? সুরঞ্জন বাবুর মাথার ব্যথাটা তখন আরো বেড়েছে। একবার ভাবলেন ধমক দিয়ে নেবেন টুবাইকে, বলবেন এত চাহিদা উনি মেটাতে পারবেন না। তারপরে মনে পড়ল সকালে অফিসে সবাই বলাবলি করছিল আজ নাকি ফাদার্স ডে। ছোট্ট ছেলেটার বাবা হয়ে তিনি এইটুকু দিতে পারবেন না ওকে? ঠিক আছে টুবাই, আমি দেখছি, শান্ত স্বরে বললেন সুরঞ্জন বাবু। ফোনটা রেখে দিয়ে পিছনের দিকে মাথাটা এলিয়ে বসলেন। ব্যাগ থেকে একটা সস্তার বাম বের করে ঘষে নিলেন কপালের উপরে। চোখ দুটো বুজে আসছে, বড্ড বিশ্রাম নিতে ইচ্ছা করছে। অনেক তো হলো, আর কত? দূর থেকে কোনো এক ট্রেনের তীক্ষ্ণ হুইসেল ভেসে আসছে। খুব সম্ভবত পাশের লাইন দিয়ে যাবে। প্রচণ্ড গতিবেগ। এই জীবনের ইঁদুর দৌড়ে গতিবেগ ধরে
রাখতে পারিনি বলে আজ তার নাম চলে গেছে বাতিলের খাতায়। তাহলে সেই গতিবেগই না হয় হোক মুক্তির উপায়। ক্রমশ কাছে আসতে থাকা সেই তীক্ষ্ণ হুইসেল অনুসরণ করতে থাকে সুরঞ্জনবাবুর কান। না না, বাড়ির ইএমআই, মায়ের চোখের অপারেশন, তিন্নির একটা চাকরি, টুবাইয়ের টিউশন ফিস সব বাকি আছে। বলতে বলতে ধরফর করে উঠে বসলেন সুরঞ্জনবাবু। তনয়াকে একটা শাড়িও কিনে দেওয়া হয় না অনেক দিন। বাইরে বৃষ্টি নেমেছে, একটা শীতল হাওয়া ঝাপটা ট্রেনের খোলা জানলা দিয়ে ঢুকে এলো কামরার ভিতরে। তার সঙ্গে সঙ্গেই ফোনটা বেজে উঠল, তিন্নির ফোন। মেয়েটা এখনো বাড়ি ফেরেনি? কোনো বিপদ হলো না তো? হ্যালো তিন্নিমা। হ্যাঁ বাবা। ঠাম্মির কোমরে ব্যথার ওষুধ কি 2 পাতা নেব? হ্যাঁ, কিন্তু তুই ওষুধ কিনতে গিয়েছিস কেন? সব কেনা হয়ে গেছে, শুধু এটাই বাকি ছিল। ইলেকট্রিসিটি বিলও দিয়ে দিয়েছি, তুমি চিন্তা করো না। কিন্তু এতগুলো টাকা? চাকরির পরীক্ষাটায় আমি পাশ করে গেছি বাবা, সামনের মাসে জয়েনিং, তাই জমানো টাকাগুলো আজ খরচ করেই ফেললাম। এরপর থেকে এগুলোর দায়িত্ব আমি নেব, তোমাকে আর এত পরিশ্রম করতে দেব না আমি বাবা। কি বলছিস মা? এতেই এত অবাক হয়েও না বাবা। জানো, তোমার পাজি ছেলেটা বলেছে আজ ইন্টারনেট দেখে তোমার প্রিয় কেক বানাবে ফাদার্স ডে উপলক্ষে। তুমি শুধু আজ বাড়ি এসো, অনেক সারপ্রাইজ বাকি আছে। ফোনটা রেখে দিল তিন্নি। সঙ্গে সঙ্গে আরেকটা মেসেজ ঢুকলো, টুবাইয়ের মেসেজ, হ্যাপি ফাদার্স ডে বাপি। সঙ্গে একটা চকলেট কেকের ছবি আর 7 বছরের আগে তোলা ওদের একটা ফ্যামিলি ফটো। সবার মুখে তখন কত হাসি, চোখে কত স্বপ্ন। এই হাসিগুলো ধরে রাখার, এই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব নিয়েছিলেন সুরঞ্জনবাবু। না না, আজ আমি পিছিয়ে আসতে পারি না। আমি হেরে গেলে ওদের কি হবে? আমি ওদের বাবা, বাবারা কখনো হারে না, কখনো না। বসের নাম্বারে কাঁপা কাঁপা হাতে ডায়াল করলেন সুরঞ্জনবাবু। হ্যালো স্যার, আমি বলছি, এই 2 মাসে আমি যদি ইমপ্রুভ করতে পারি, মানে সবার সঙ্গে কম্পিটিশন করে জিততে পারি, তাহলে তাহলে ইউ আর অলওয়েজ ওয়েলকাম সুরঞ্জন। থ্যাংক ইউ স্যার। যেটুকু জানি না আমি শিখে নেব স্যার, একটু সময় দিন। দ্যাটস আ স্পিরিট। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশন। তোমার মেয়ে আমার চেয়েও ওপর পোস্টে চাকরি পেয়েছে তো? হ্যাঁ স্যার। কি বললেন? কিছু না সুরঞ্জন, পরে সবই জানতে পারবে, এখন রাখি। ও হ্যাঁ, হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ, মুখ ফুটে না বললেও বাবারা আমাদের হিরো, কিন্তু হিরোদেরও তো মন খারাপ করে, শরীর খারাপ করে, কখনো কখনো ক্লান্ত লাগে, দুর্বল লাগে। আমাদের প্রত্যেক সন্তানের কর্তব্য সেই সময় আমাদের হিরোর হাতটা শক্ত করে ধরা, একটু ভালোবাসা, একটু যত্ন, আর আমাদের সাফল্য ছাড়া তারা যে আর কিছুই চায় না। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।